নির্বাচন আমি শুরুতেই বলছি, সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা। তো এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই, দরকার তো নাই কোনো, ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতে। আচ্ছা, এখন উনি সরকারের উপদেষ্টা, মানে এই একটা জিনিস ওনাদেরকে বুঝতে হবে। কেউ কেউ বলেন যে ওনারা বয়স কম, মাসুদ ভাই বাচ্চা বললেন, বাচ্চাই, কিন্তু আপনি না যে চেয়ারগুলোতে বসেছেন ওই চেয়ারগুলোতে বসে বাচ্চামি করা যাবে না, খুব সোজা সাপটা কথা। কারণ এগুলো আপনি একটা মন্ত্রী, যে লোকগুলো বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। আমরা কি কোনো কিছু হাসিনার মানি? বলেছিল প্রথমে, বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে, বিডিআর এর পোশাকে লীগের নেতারা আছে দরবার হলের ভিতরে। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা জানেন মাসুদ কামালের একটি টক শোতে কিন্তু তিনি বিতর্কমূলক মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ের রাজনীতি এবং নির্বাচন নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কিন্তু হঠাৎ করেই ছাত্রদের বাচ্চা বলে সম্বোধন করেন। এটার পেছনের যে কারণটি, তাকে যখন প্রশ্ন করা হয় নির্বাচন নিয়ে আপনার নিজস্ব মতামত দিন, তখন কিন্তু বিএনপিকে নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু তিনি বলেন বিএনপি মাঠে অনেক ভালো খেলছে, কিন্তু ছাত্রদেরকে নিয়ে যখন কথা বলতে আসেন তিনি বলেছেন যে সমন্বয়করা একটি নতুন দল তৈরি করছে কিন্তু তারা তো অনেক বাচ্চা। এই কথাটিকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদের ভেতর যেমন সমালোচনা উঠেছে, রাজনৈতিক অঙ্গনে কিন্তু ঠিক একই রকম সমালোচনার ঝড় উঠেছে। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে আমরা চলে যাব। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। চলুন কথা না বাড়িয়ে সে ভিডিওতে চলে যাব। আলটিমেটলি এখন আমাদের সামনে এই রাজনৈতিক দলগুলোর সামনে সবচেয়ে বড় ইস্যুটা কি, বড় ইভেন্টটা কি? সবচেয়ে বড় ইভেন্ট হলো সামনে নির্বাচন, এবং নির্বাচনের প্রধান কাজ থেকে ভোট পাওয়া, মানুষের কাছ থেকে ভোটটা নিজের বাক্সে নেওয়া, এই তো। এবং এই ভোটটা নেবেন কীভাবে? শেখ হাসিনার আমলে যেভাবে ভোট নেওয়া হতো গায়ের জোরে, কৌশলে, মানে আপনার মানুষকে ভয় দেখিয়ে, সেটা বোধ করি আগামী নির্বাচনে হবে না, এটা আমার বিশ্বাস হবে না। তাহলে জনগণের মাথার মধ্যে আপনাকে ঢুকতে হবে, জনগণকে বোঝাতে হবে যে তোমার ভোট দেওয়ার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট পারসন, তুমি আমাকে ভোট দাও, তাহলে তোমার লাভ হবে। এটা জনগণকে বোঝাতে হবে, মানে এজেন্ডাটা দেয়া। হ্যাঁ, মানে জনগণকে বোঝাতে হবে, জনগণের আস্থায় নিজেকে নিতে উপস্থাপন করতে হবে, নিজের দলকে উপস্থাপন করতে হবে। সেই জায়গায় বিএনপি কিন্তু ভালো খেলছে। দেখেন, বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড, আবার বিএনপিকে নিয়ে অন্য দলের যে কর্মকাণ্ড, নাহিদ ইসলামকে এখন আমি একটা দলীয় ব্যক্তি ভাবি, ওনার এই সমস্ত বক্তব্যের পরে আমার বিবেচনায় উনি একজন দলীয় ব্যক্তি। নাহিদ ইসলাম অথবা মাহফুজুল আলম, হ্যাঁ মাহফুজ আলম, এই লোকগুলিকে এখন আমি এক দলীয় ক্যারেক্টার হিসেবে চিন্তা করি, বিবেচনা করি। মানে ওনারা যে সমস্ত কথাবার্তা বলছেন, এটা যে এর মাধ্যমে কি হচ্ছে, বিএনপির খেলায় কিন্তু বিএনপি কিন্তু এটাই চাচ্ছিল আসলে। কিভাবে আমি বলি আপনাকে, মানুষের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না এখন, অথবা আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না যে আমাদের বোধহয় বিএনপিকে ধরেই সামনে অগ্রসর হতে হবে। আমরা যদি এই রাজনীতির মাঠে পুনর্বাসিত হতে চাই তাহলে বিএনপি আমার জন্য একটা ভরসা। এই ধরনের চিন্তা কিন্তু এখন আওয়ামী লীগের লোকজন করে, কিন্তু হ্যাঁ করে, এখন ওরা করে যে আমাদের বাঁচানোর মতো একমাত্র দল হলো এখন বিএনপি, একমাত্র বিএনপি। এটা কি জানেন, এটা ওদের কিন্তু করতে বাধ্য করা হয়েছে। মানে কেন করে বলে মনে হয় আপনার? বা যখন নাকি বৈষম্য ছাত্র আন্দোলন বলে যে মির্জা ফখরুলের ভাষা বিএনপির মতো আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে, এটা মানে এটা কি? তখন আওয়ামী লীগ বলে যে এরা তো আমাকে নিষিদ্ধ করতে চায়, আর এরা বলতেছে বিএনপি আমার জন্য ফাইট করতেছে, তাহলে তো ঠিক আছে আমি বিএনপি লেজ ধরি। সিম্পল হিসাবটা কিন্তু সিম্পল, কোনো আলোচনা নাই এখানে। এবং বিএনপির অনেক নেতা আড়ালে অপরালে থেকে সত্য মিথ্যে জানি না, তারা তো এভাবেই বলে যে বিএনপির সঙ্গে প্রয়োজনে যুগপথ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। কোন গণতন্ত্র, যে গণতন্ত্র তারা দিয়েছিল, যাক সেটা অন্য বিতর্ক, ওটা অন্য মানে কৌতুককর মন্তব্য, ওই আলোচনা যাই না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে, কিছুটা বিএনপি তৈরি করছে, কিছুটা বিএনপি এই ছাত্রদেরকে আমি বলবো এটা মানে কি বলবো, একটু উস্কে দিয়ে তাদের মুখ দিয়ে বলাচ্ছে। আলটিমেটলি ক্যাশ করতেছে কি?
ক্যাশ করতেছে বিএনপি। উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ভোট যেবার কম ভোট পাচ্ছে এটা 2001 সালে। 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগ মাত্র 62টি আসন পেয়েছিল। সেইবারও আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল জানেন? 2,26,65,000 ভোট। আচ্ছা, যেবার নাকি তারা সবচেয়ে খারাপ করেছে সেইবারও তারা 2 কোটির উপরে ভোট পাইছে, 2.25 কোটি ভোট পাইছে। এখন লোকসংখ্যা বেড়েছে, ভোটার বেড়েছে, ওটা কিন্তু টোটাল ভোটের 40% ছিল। বিএনপি এবার বেশি যেছে, 179টা মতো পাইছে বোধ হয়, সেভাবে বিএনপিও 40% পাইছে, 40.97, 40.97, আর এদের মধ্যে 40.12 না এরকম কিছু একটা হবে, মানে 1% ডিফারেন্স হয় নাই। তো ভাই যেবার তারা সবচেয়ে খারাপ করে সেইবারও তারা 2 কোটি ভোট পায়, এই ভোটগুলি যাবে কই? এখন যদি এই ধরনের একটা ধারণা তৈরি হয় যে বিএনপি আমাদের উদ্ধারকর্তা, তখন তারা কিন্তু এই ভোটগুলি 2 কোটির মধ্যে মানুষের মধ্যে এখন তো বাড়ছে, আরও বাড়ছে, মানে দেশের জনসংখ্যা বাড়ছে। ধরলাম এই 10 বছর 15 বছর অপশাসনের কারণে, আত্মগ্লানির কারণে 10% ভোট কমে গেছে ধরলাম, তবু তো একটা হিউজ ভোট। নির্বাচন আমি শুরুতেই বলছি, সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা। তো এই খেলায় তো এই বাচ্চারা ভুল করতেছে রে ভাই, দরকার তো নাই কোনো। ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও। ওনারা যদি আওয়ামী লীগকে যদি মনে করেন, যদি আওয়ামী লীগকে এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয়, কারণ আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না, ওরা তো মনে করলো জিতলো, আমি তো মনে করি হারলো। এই কারণে তখন আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না, তখন আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায়? তারা তাদের কাছেই যাবে যারা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছিল। সেটা কারা? অবধারিতভাবে বিএনপি। তো এটা হলো, এটা কিন্তু আমি একটা মানে জাস্ট হাইপোথেটিক্যাল কথাবার্তা বললাম, হয়তো আমাকে আমি এইভাবে বলাটা ঠিক কিনা আমি যাই না, কিন্তু আমি কিন্তু এইভাবে ফিল করি। এখন দেখি ডাক্তার জাহেদুর রহমান কি বলেন, বিশেষ করে এই কথাটা যে নতুন প্রসঙ্গ যেটা আসলো, যে দুটো প্রসঙ্গ, যেহেতু গতকালই সম্ভবত যে মাহফুজ আলম যেটা বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, উনি কোন প্রেক্ষাপটে কেন বলেছেন আমি জানি না, যেহেতু কোনো দিক থেকে নির্বাচন কমিশন বা সরকার পক্ষ থেকে তো ওইভাবে অফিসিয়ালি তো কিছু নিষিদ্ধও করা হয় নাই বা নিবন্ধনও বাতিল করা হয় নাই, এটা কি সরকারের অবস্থান কিনা বা এটা নিয়ে আপনি একটা মন্তব্য করবেন। একই সঙ্গে যদি নির্বাচনে আওয়ামী লীগ না আসতে পারে তাহলে $1 মিলিয়ন কোশ্চেন তো ওইটাই, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? ধন্যবাদ। এখন মাসুদ ভাইয়ের সাথে একটা জায়গায় একটু ডিফার করি, তাদের ওই 40%-এর ভোট 10% কমেছে না, আমি মনে করি 20% কমেছে, মানে আওয়ামী লীগ স্টিল 20% যদি ভোট তার থাকে, আমি কমিয়ে যদি ধরি, আমাদের এখন 12.5 কোটি ভোটার, আর তার মানে 2.5 কোটি, মানে সময়ের পর এখনো 2.5 কোটি ভোটার আওয়ামী লীগকে ভোট দেবে এরকম একটা সম্ভাবনা আমি দেখি, মানে আমি আমাদের চারপাশ দেখে এটা একটা নতুন বাস্তবতা যেটা নিয়ে আমাদের আসলে ভবিষ্যৎ বাংলাদেশে ডিল করতে হবে। আচ্ছা, এখন যারা মাহফুজের মন্তব্যে আসি এবং তারা কাকে ভোট দেবে যদি ইলেকশনে আসতে পারে সেদিকে যায়, যারা মাহফুজের মানে ওনার এখন উনি এটা বলছেন, উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছিলেন, তার আগে ওনার একটা বক্তৃতা আছে, এটা সার্কুলেট করেছিল অনেক, ওখানে উনি আওয়ামী লীগের লোকজনকে কিভাবে মানে রিকনসাইল করে সমাজে রাখা যায়, কারণ এদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না, এরকম বক্তব্য তার আছে অপরাধীদের বিচার করার পর। আচ্ছা, এখন উনি সরকারের উপদেষ্টা, মানে এই একটা জিনিস ওনাদেরকে বুঝতে হবে, কেউ কেউ বলেন যে ওনারা বয়স কম, মাসুদ ভাই বাচ্চা বললেন, বাচ্চাই, কিন্তু আপনি না যে চেয়ারগুলোতে বসেছেন ওই চেয়ারগুলোতে বসে বাচ্চামি করা যাবে না, খুব সোজা সাপটা কথা, কারণ এগুলো আপনি একটা মন্ত্রী পর্যায়ের চেয়ার, আপনি সরকারে আছেন। কেন বলছি কথাটা? সরকারকে স্ট্যান্ড নিয়েছে, নেন নাই। আচ্ছা, আগের মন্ত্রীরা বললে আমরা বলতাম পলিটিক্যাল বক্তব্য, হতেই পারতো, আগে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় ছিল, সে পলিটিক্যাল বক্তব্য দেবে, এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় না, আপনি দিচ্ছেন। প্রিয় দর্শক, দেখলেন ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতে কিন্তু পিলখানা হত্যার যে বিচার এটা কিন্তু স্থগিত ছিল এবং এটা নিয়ে আসলে কথা হয়নি রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্তরে। কিন্তু 5ই আগস্টের পর যখন হাসিনা বাংলাদেশ থেকে চলে যায় তারপর থেকে কিন্তু বিডিআর হত্যার যে বিচার এবং সমালোচনা এটা কিন্তু নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এটার ধারাবাহিকতা একটি মেজরের স্ত্রী কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব। প্রিয় দর্শক, ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশের সকল আপডেট পেতে সহযোগিতা করবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। যে লোকগুলা বের করে নিয়ে
যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। আমরা কি কোনো কিছু হাসিনার মানি? তাহলে এই বিডিআর এর কেসটা কিভাবে টিকে আছে? আমাদের সেখানে দেখতে হবে যে কারা খুনি ছিল। বিডিআর এর পিলখানাতে যে ডিএডিরা ছিলেন, হ্যাঁ তারা অবশ্যই এই দোষে দোষী। এখন তারা যদি ভালো মানুষ সাজে বা তাদের সন্তানরা যদি এসে কান্নাকাটি করে বলে আমাদের পিতারা একদম সুফি মানুষ ছিল, সেটা কখনোই মানার মতো না। এবং তাদের সন্তানরা সমন্বয়ক সেজে আমাকে ব্ল্যাকমেল করছিল। হ্যাঁ, তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি এই সবার সামনে, যেটা বিডিআর এর অনেকেই জানতেন না। এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস বলছি। বিডিআর ঘটনাটায় আমি যে রুমে ছিলাম সেখানে আমার হাজব্যান্ডের সাথে আমার কথা চলছিল, কিছুক্ষণ পর পর কথা হচ্ছিল। আমি তো প্রত্যেককেই দেখেছি বিডিআর এর পোশাক পরা। আমার হাজব্যান্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয়, সেই সময় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে 4টা ওয়ার্ড সে বলেছিল। প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে, বিডিআর এর পোশাকে লীগের নেতারা আছে দরবার হলের ভিতরে। দ্বিতীয়, প্রিয় দর্শক দেখলেন ভিডিওটি। প্রিয় দর্শক আপনারা জানেন ঠিক একই রকম সমালোচনা করেছেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম। তিনি বলেছেন বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে শায়েস্তা করার কথা। এই কথাটির সাথে কিন্তু মিডিয়ার বিভিন্ন সাংবাদিক কিন্তু এক হতে পারেনি। এইটা নিয়ে যখন তাকে টক শোতে প্রশ্ন করা হয় তখন কিন্তু সে প্রশ্নটির উত্তর দিতে গিয়ে নিজেই বিভ্রান্তিতে পড়ে যায়। চলুন আমরা কথা না বাড়িয়ে সে ভিডিওতে চলে যাব। প্রিয় দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চলুন আমরা কথা না বেরিয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আমাকে বের করে নিয়ে যায়, যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। এই স্টেটমেন্টটা আমি মেজর জেনারেল তারেক সিদ্দিকের মিসেসকে বলেছিলাম 3 মার্চ 2009, যার কারণে আমার সাথে এত মিসবিহেভ করা হয়। আপনারা বলছেন না বৈষম্যর কথা, এই বৈষম্যর কারণে 16 বছর আমি ডাবল মাস্টার্স করা একটা মহিলা, আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি। আমি প্রাইভেটলি যে সমস্ত জায়গায় চাকরিতে ঢুকেছি আমাকে সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন আমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। এইভাবে এই জিনিসটা ভুক্তভোগী আমার বড় সন্তানও। আমি জানি না তার ভবিষ্যতে পড়ালেখা বা কি পরবর্তীতে কি হবে। এখন আমি আপনাদের কথা বলি, আপনারা যে আন্দোলনটা চালাচ্ছেন, আপনারা যদি সঠিক হয়ে থাকেন আমি বরাবরই আপনাদের সাথে আছি। আপনারা যদি কোনো দোষ করে থাকেন আপনারা সেটা স্বীকার করেন এবং আপনারা সঠিক হয়ে থাকেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে গেছে এবং আপনারা যারা 34 আর 35 রাইফেল ব্যাটালিয়নের আছেন আপনারা সবসময়ই দেখেছেন অন্য কোন পরিবার কীরকম করেছে আমি সেটা জানি না, কিন্তু আপনারা দেখেছেন যে আমার কোনো ছোট একটা ব্যাগও কোনো দিন কোনো সৈনিক কখনো ক্যারি করে নাই, যেটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পরে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার সাথে সাথে শিখিয়েছিল। কোনো জওয়ান কি বলতে পারবেন কখনো যে আমার কোনো ব্যাগ কোনো জওয়ান ক্যারি করেছিলেন? আদর করা ছাড়া আমার বাচ্চাকে আমার পিছন পিছন নিয়ে ঘুরেছেন কোনো জওয়ান বলতে পারবেন? তাহলে এই যে এত ধরনের কথাবার্তা যে বাইরে থেকে হয় যে অফিসারের বাচ্চাদেরকে পালতে হয়, বাসায় রান্না করে দিতে হয়, এটা করে দিতে হয়, ওটা করে দিতে হয়, প্রত্যেকটা জিনিসের কাজের জন্য লোক থাকে, এবং আমার বাসাতে কখনোই এই জিনিসগুলো হয় নাই। যদি অন্য কেউ এই ধরনের বৈষম্য করে থাকে সেই জিনিসগুলো হয় নাই, তাহলে আমার হাজব্যান্ডের লাশটা কিন্তু পাওয়া যায়নি। আপনারা কি জানেন যে এতগুলো অফিসারের লাশ পাওয়া গেছে, 2টো বডি এখন পর্যন্ত পাওয়া যায়নি? ভারতীয় আগ্রাসনে যে পিলখানায় ঘটনাটা হয়েছিল এবং তার জন্য আপনারা আজকে জেল খাটছেন। আপনারা কি হাসিনা সরকার চলে যাওয়ার পর একবারও এই জিনিসটা আপনারা এই পর্যন্ত যেতে পেরেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত? আপনারা সেই পর্যায়ে গিয়ে এটা ব্যবস্থা করতে পেরেছেন যে এখন পর্যন্ত কেন আপনাদেরকে বের করা হচ্ছে না? এভাবে কি চলতে পারে? 6টা মাস পার হয়ে গেছে, আমরা যে সরকারকে বসিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট, 6টা মাস পার হয়ে গেছে না, এখন পর্যন্ত কেন কোনো বিচার নাই? আমি ভাই আপনাদের সাথে আছি। আপনারা যেমন আপনাদের পুনর্বাসন দরকার, আপনাদের চাকরি ফেরত দরকার, আপনারা যারা অ্যাক্টিভ আছেন আপনাদের ডেফিনেটলি এটা ফেরত দেওয়া উচিত এবং বিডিআর চাই, আমরা বিডিআর চাই, আমরা
বিজিবি চাই না। বিএসএফ এর সাথে, যেটা বিএসএফ এর সাথে জড়িত সেই বিজিবি আমরা চাই না। আমরা বিডিআর চাই। যেই পোশাক পরে এই 57 অফিসার এই পৃথিবী থেকে চলে গেছে, সেই স্মৃতি আমরা ফেরত চাই। আমরা বিডিআর চাই। আমরা পিলখানার গেটে তাদের নাম চাই। আমরা বিডিআর চাই। আপনারা এইভাবে খুশি না বলেন?